আছে আমরা সেই বহির্ত্বকের কোষের গঠন এবং তাদের কাজগুলি এখন আমরা করব আজকে। কি দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, হাইড্রার বহির্ত্বকের কোষের গঠন এবং কাজ এইগুলি আমরা আজকে শিখব এবং এই ক্লাসটা যখন শেষ হয়ে যাবে ঠিক তারপর পরই তোমাদের একটা পরীক্ষা নেব 10 মার্কসের, আগে যেমন নিতাম সেরকম। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। তো হাইড্রার যে বহির্ত্বক, সেই হাইড্রার বহির্ত্বকে কয় ধরনের কোষ পাওয়া যায় আমরা লিখে দিয়েছি 7 ধরনের। হ্যাঁ, 7 ধরনের। তোমাদের বইতে 49 নাম্বার যে পেজ সেখানে একটা ছকের মধ্যে দেখো দেয়া আছে। হাইড্রার বহির্ত্বকের কোষগুলির নাম কেউ বলতে পারবা? হাইড্রার বহির্ত্বকের যে কোষগুলির নাম জানো? তোমাদের কিন্তু এটা রিভিশন ক্লাস। ইন্ডাস্ট্রিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, হ্যাঁ, গ্রন্থি কোষ, জনন কোষ আর হচ্ছে নিউরোসাইট। হ্যাঁ, তো দেখো পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, স্নায়ু কোষ, জনন কোষ এবং নিডোব্লাস্ট কোষ। কি কি কোষগুলির নাম একটু বলো, দুর্জয় বলো। ওয়ালাইকুম আসসালাম। কোষগুলির নাম একটু বলো। পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, স্নায়ু কোষ, জনন কোষ, নিউরোপ্লাস্ট কোষ। হ্যাঁ, তাহলে কি বললাম? পেশি আবরণী কোষ, এই 7 ধরনের কোষ। প্রথম যে পাঁচটা দেখো, প্রথম যে 5টা কোষ, এই 5টা কোষ হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে থাকে, আর লাস্টের যে 2টা কোষ, এই 2টা কোষ শুধু অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিস যেটাকে বলা হয় সেখানে থাকে না। তাহলে এখন যদি বলা হয় বহির্ত্বকে কোষ থাকে 7 প্রকার, তাহলে অন্তত্বকে কয় প্রকার থাকে? 5 প্রকার। তো এমসিকিউ যদি এরকম আসে হাইড্রার বহির্ত্বকে কত প্রকার কোষ পাওয়া যায়, আজকের পরীক্ষায় আসবে, তো উত্তর কি হবে? কত প্রকার? আচ্ছা, ভেরি গুড। এখন দেখো কি লিখছে। এপিডার্মিস, কি বলা হচ্ছে? এপিডার্মিস দেহের বহির্ত্বক গঠন করে। হাইড্রার এপিডার্মিসের বাইরের দিকে পাতলা এবং নমনীয় কিউটিকল দ্বারা আবৃত থাকে। তাহলে হাইড্রার যে বহির্ত্বক, সেই বহির্ত্বক কি দ্বারা আবৃত থাকে? নীলকালি দিয়ে লেখা, কিউটিকল। এবং বাইরের দিকের যে ত্বক, সেই ত্বকটা কি মোটা না পাতলা? পাতলা। আর কিউটিকল দ্বারা আবৃত। তাহলে এই যে কিউটিকল শব্দটা কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে, আজকে যে পরীক্ষা নেব সেখানেও আসতে পারে। তাহলে কিউটিকল শব্দটা মনে রাখতে হবে। এবং হ্যাঁ, এই যে যা পড়াচ্ছি এর মধ্যেই, দরকার হলে এই লেকচারটা আমি ইউটিউবে দিয়ে দেবো, ওখান থেকে দেখবা, বই পড়বা, তারপরে পরীক্ষা দিবা। আচ্ছা, এপিডার্মিসের পুরুত্ব দেখো। এপিডার্মিসের পুরুত্ব, হ্যাঁ বলো। পরীক্ষা এই যে রাত 11টার মধ্যে দিবা, ঠিক আছে? এবং নাম্বার যদি কেউ 10-এর 8-এর নিচে পাও তাহলে কিন্তু অসুবিধা আছে। এমন ভাবে পড়ে পরীক্ষা দিবা নাম্বার জানো। আচ্ছা, তাহলে কি বললাম যে এপিডার্মিসের কোষগুলো 7 ধরনের হয়। কোশ্চেন একটা আউট, এই কোশ্চেনটা আসবে। হাইড্রার বহির্ত্বক বা এপিডার্মিসে কয় ধরনের কোষ থাকে? 7 ধরনের। এখন এই 7 ধরনের কোষ চিত্রে দেখো দেয়া আছে। অনেক সময় এই চিত্রটা কিন্তু উদ্দীপকের মধ্যে দেয়া থাকে। এই চিত্র উদ্দীপকের মধ্যে দেয়া থাকবে এবং এই যে যেখানে নিডোব্লাস্ট, কিউটিকল, পেশি আবরণী, সংবেদী, ইন্টারস্টিশিয়াল, স্নায়ু কোষ লেখা, এইগুলি মানে এ বি সি ডি দিয়ে চিহ্নিত করা থাকবে এবং কোন কোষের কি নাম, কোন কোষের কি নাম, সেই নামটা তোমাদের লিখতে হবে এবং তার যে কাজ, সেই কাজগুলিও তোমাদের লিখতে হবে। তো তোমরা তার আগে বলি কমেন্টস বক্সে তোমাদের আইডি গুলি একটু লিখে দাও। কমেন্ট বক্সে তোমাদের আইডি গুলি লিখে উপস্থিতি দাও। আর রাত 11টার সময় তো আবার আমি দেখবো কারা কারা উপস্থিত ছিল। তো
তো যেটা বলছিলাম, এই যে দেখো আচ্ছা, এখন যে কোষটা দেখতে পাচ্ছি এই কোষটা হচ্ছে উপরের অংশের, দেখো পেশি আবরণী কোষ। তো পেশি এবং আবরণ দুইটা শব্দ আছে, অর্থাৎ এই কোষটা পেশির মতো কাজ করবে, আবার হচ্ছে আবরণের মতো কাজ করবে। পেশি আবরণী কোষ কি হিসেবে কাজ করবে? পেশির মতো কাজ করবে, আবার হচ্ছে আবরণের মতো কাজ করবে। পেশির মতো কাজ করবে, আবার আবরণের মতো কাজ করবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পেশি আবরণী কোষ। আচ্ছা, পেশি আবরণী কোষের উপরের অংশটা দেখো, উপরের অংশটা কি সরু না ন্যারো, মানে ওয়াইড না ন্যারো, অর্থাৎ প্রসারিত না সংকুচিত? বলো। উপরের যে অংশটা, এই উপরের অংশটা কি সরু না সংকুচিত? একজন বলো। উপরের অংশটা, উপরের অংশটা তো প্রসারিত। কে বলছে সরু? উপরের অংশটা হচ্ছে প্রসারিত, আর নিচের যে অংশটা, সেই নিচের অংশটা হচ্ছে কি সংকুচিত। তো আমরা দেখি পেশি আবরণী কোষের বর্ণনা কি লিখছে এখানে। তাহলে এপিডার্মিসে বিদ্যমান, কি লিখছে? এপিডার্মিসে বিদ্যমান যেসব কোষ দেহের সাধারণ বাইরের আবরণ গঠন করে তাদেরকে পেশি আবরণী কোষ বলে। পেশি আবরণী কোষ কাকে বলে আমরা দেখলাম। এই কোষগুলো দেখো অনিয়ত কনিকাল আকৃতির বা নাশপাতি আকৃতির। এই কোষগুলির আকার কেমন? দেখে বলো। কনিকাল আকৃতির বা নাশপাতি আকৃতির। হ্যাঁ, কনিকাল আকৃতির বা নাশপাতির আকৃতির। আচ্ছা, এরপরে দেখো এরা এপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর অবস্থান করে, অর্থাৎ বাহিরের যে ত্বক, এই বাহিরের ত্বকের সম্পূর্ণ অংশ জুড়ে কি করে এরা অবস্থান করে। ঠিক আছে, বাহিরের সম্পূর্ণ অংশ জুড়ে কি করে এরা অবস্থান করে। এরপরে দেখো এই কোষের কার্যকরী অংশ থাকে কয়টি? বলো একজন। এই কোষের কার্যকরী অংশ থাকবে দুইটি। তো দুইটি অংশ কি কি দেখো, বাহিরের দিকে প্রশস্ত, যে উপরের চিত্রটাই খেয়াল করো, বাহিরের দিকে প্রশস্ত যে অংশটা দেখা যাচ্ছে সেখানে দেখো মিউকাস লেখা। তাহলে মিউকাস দানা সমৃদ্ধ একটা অঞ্চল থাকবে। আমি আমারটা দিয়ে চলেছি। আচ্ছা, একটা হচ্ছে মিউকাস দানা সমৃদ্ধ অঞ্চল, আর আরেকটি হচ্ছে দেখো পেশিময় অংশ, মায়োনিম সুতা সমৃদ্ধ পেশিময় অঞ্চল। দেখছো? এরপরে দেখো এবার হচ্ছে উপরের যে চিত্রটা, সেখানে দেখো যে পেশি আবরণী কোষের মধ্যে কি কি থাকে একটু দেখো। সৌরভ আছো? হ্যাঁ, পেশি আবরণী কোষের মধ্যে কি কি তুমি দেখতে পাচ্ছ ওখানে, বলো তো। পেশি আবরণী কোষের মধ্যে মিউকাস দানা, আমি একটা বলে দিলাম, সবগুলো নাম বলো। মিউকাস দানা, কোষ গহ্বর, বাকিগুলির নাম বলো। মায়োনিম সুতা, পেশিময় অভিক্ষেপ, সব নামগুলো একটু পড়ো। নিউক্লিয়াস, দানা, কোষ গহ্বর, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, মায়োনিম সূচক আর পেশিময় অভিক্ষেপ। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো এদের কাজগুলি। প্রথম কাজটা দেখে নাও, 10 সেকেন্ড টাইম। প্রথম কাজটা কি? এরা দেহের দুই নাম্বার কোষের কাজ কি দেখো। মিউকাস মিশ্রিত করে দেহকে পিচ্ছিল রাখে। তারপরে কি? প্রাণীকে সংকোচন ও প্রসারিত হতে সাহায্য করে।
তারপরে কি? এরা প্রাণীর চলনে এবং কোন বস্তুর সাথে আবদ্ধ রাখতে সাহায্য করে। আচ্ছা, তো এখন যদি বলা হয় পেশি আবরণী কোষ এগুলি কোথায় থাকে, উত্তর কি হবে? পেশি আবরণী কোষ কোথায় থাকে? হাইডার সমগ্র বহিঃত্বক জুড়ে পেশি আবরণী কোষ থাকে। আর পেশি আবরণী কোষের ভিতর যদি বলা হয় কোন কোন রাসায়নিক উপাদান থাকে, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা বলে দিয়েছি। কি কি রাসায়নিক উপাদান মনে আছে? সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, মিউকাস দানা থাকবে, ঠিক আছে। তারপরে এন্ডোপ্লাজমিক যে জালিক মায়োনিম যে সুতা, মায়োনিম সুতা থাকবে। তারপরে পেশিময় অভিক্ষেপ থাকবে, ঠিক আছে। এই যে চিত্রে দেখে নাও। আচ্ছা, তাহলে কাজগুলি কি পারা যাবে? এই যে দেখো, এই কারশটটা দেখতে পাচ্ছ তোমরা? কারশটটা এই যে এটা, এই অংশটা হচ্ছে তোমার কি? পেশি আবরণী কোষ। তো পেশি আবরণী কোষের কাজ এখন একজন নিজ থেকে কে বলতে চাও? বলো, দুইটা কাজ বলো, একজন বলো। স্যার মিউকাস মিশ্রিত করে দেহকে সিল করে। তারপর প্রাণীকে আর কি প্রসারিত করতে সাহায্য করে। আচ্ছা, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কি করে? সংকোচন এবং প্রসারণের মাধ্যমে প্রাণীকে কিন্তু চলনেও সাহায্য করে। আচ্ছা, এবার আমরা ইন্টারস্টিশিয়াল কোষটা দেখি। তার আগে আগের চিত্রটা দেখি। এই যে দেখো, ইন্টারস্টিশিয়াল কোষ, এই বইটা সব করে গেল রে। ইন্টারস্টিশিয়াল কোষ দেখি, এখানে চিত্রটা দেখো। এই যে দুইটা পেশি আবরণী কোষ, এই দুইটা পেশি আবরণী কোষের ঠিক মাঝখানের যে জায়গাটা দেখো, নীল রঙের কোষগুলো এখানে চিহ্নিত করে দেখানো হয়েছে। দুইটি পেশি আবরণী কোষের মাঝখানে কি থাকে? ইন্টারস্টিশিয়াল কোষগুলি অবস্থান করে। চিত্রে দেখো, যদি বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ কোথায় অবস্থান করে, উত্তর কি হবে? দুটি পেশি আবরণী কোষের মাঝখানে। তো এখানে যে চিত্রটা দেখানো হয়েছে সেখানে দেখো নীল রঙের যে ছবিগুলি দেখানো হয়েছে, যে গোলাকৃতি দেখতে পাচ্ছ? এগুলি হচ্ছে কি? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ দেখতে কেমন? গোলাকার। ইন্টারস্টিশিয়াল কোষের আকার কেমন? গোলাকৃতির। আচ্ছা, তো এরপর যদি বলা হয় যে এই কোষগুলি সাধারণত গুচ্ছাকার বা দলবদ্ধভাবে থাকে, কিভাবে থাকে? গুচ্ছাকার বা দলবদ্ধভাবে থাকে, ঠিক আছে। পরেরটায় যাই আমরা। তো দেখো, পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে অবস্থিত যে কোষগুলি দেখা যায়, সেই কোষগুলি হলো কি? ইন্টারস্টিশিয়াল কোষ। তারপরে কি দেখো, এইগুলিকে কি কোষ বলা হয়? সবাই বলো তো একটু, এই কোষগুলিকে কি কোষ বলে? ইন্টারস্টিশিয়াল কোষগুলির আর একটা নাম আছে, নামটা কি বলো? দুই নম্বর পয়েন্টে লেখা দেখো, হাইড্রা। আবার বলে হাইড্রা। দুই নম্বর পয়েন্টে কি লেখা? ওখানে ইন্টারস্টিশিয়াল কোষকে সংরক্ষিত কোষ বলা হয়, লেখা নাই? এগুলিকে বলা হচ্ছে সংরক্ষিত কোষ। আর এটার ব্যাস কত? 5 মাইক্রোমিটার। আচ্ছা, পরেরটায় যাই। এদের সাইটোপ্লাজমে বৃহৎ নিউক্লিয়াস। তুমি পাশের চিত্রে দেখো, একেবারে মাঝখানের অংশে অনেক বড় আকারের কি নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এদের সাইটোপ্লাজমে কি থাকবে? তাহলে কি থাকবে? সাইটোপ্লাজমে বড় আকারের কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। ওই যে দেখো নিউক্লিয়াস, টোটাল গোলাকার অংশটাই হচ্ছে নিউক্লিয়াস।
এরপরে দেখো হাইপোস্টোমের নিচের দিকে একটি বৃদ্ধি এলাকা গঠন করে। সম্মিলিতভাবে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ কি করে? বৃদ্ধি এলাকা গঠন করে। আচ্ছা, কাজগুলি একটু দেখে নাও। এই কাজগুলি আমি জিজ্ঞেস করব। আরেকবার আগের স্লাইডে একটু দেখো। আগেরটা না? নাও দেখো, গঠনটা একটু দেখে নাও। ইন্টারস্টিশিয়াল, এটি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের পরীক্ষা লেগে না স্যার? সব পরীক্ষা? আজকের পরীক্ষার জন্য নাকি সব পরীক্ষার জন্য? এটা সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সব পরীক্ষার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষার জন্যই এই ইন্টারস্টিশিয়াল কোষটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, পরেরটায় যাই। দেখো কাজগুলো একটু দেখো। এরা কুড়ি, ওই যে হাইড্রার দেহে দেখবা গাছে যেমন ডালপালা থাকে, ওইরকম ডালপালার মতো কিছু অংশ এদের দেহে দেখা যায়। তো ওইগুলিকে বলা হয় কুড়ি। ঠিক আছে, তো হাইড্রা কি করে? যে কুড়ি বা বার্ডিং সৃষ্টিতে সাহায্য করে, তারপরে জনন কোষ, তারপর নিডোপ্লাস্ট কোষ সৃষ্টিতে কিন্তু সাহায্য করে এই ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, তো এই জিনিসটি কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এরপরে দেখো সংবেদী কোষ। সংবেদী কোষ কোথায় থাকে দেখি। আমরা আগের চিত্রটা লক্ষ্য করি। এই যে এই চিত্রটা খেয়াল করো। কার্সরটা কি তোমরা দেখতে পাচ্ছ? আমি যে কার্সরটা নড়াচ্ছি, এটা দেখতে পাচ্ছ? কার্সরটা এখন আমি কি করছি বলো? আচ্ছা, এই যে এখন যে কোষটা আমি দেখাচ্ছি, এই কোষটার নাম কি বলো তো? এখন যে কোষের উপরে কার্সরটা রাখছি, এই কোষটার নাম কি? আচ্ছা, এর পাশেরটা, এই যে এটা, ওর পাশেরটা, এই যে। আচ্ছা ঠিক আছে, এই যে এটা হচ্ছে পেশী আবরণী কোষ। এই কোষের নামও পেশী আবরণী কোষ। তাহলে যদি বলা হয় সংবেদী কোষ কোথায় থাকে, এই যে নীল রঙে দেখো, এই যে লাল কার্সর দিয়ে আমি দেখাচ্ছি, তাহলে দুইটা পেশী আবরণী কোষের মাঝখানে, দুইটা পেশী আবরণী কোষের মাঝখানে আমরা পাই কি? দুইটা পেশী আবরণী কোষের মাঝখানে এই যে এই কোষটা হলো কি? সংবেদী কোষ। তোমাদের বইতে দেখো চিত্র দেওয়া আছে 50 নম্বর পেজে। তো দুটি পেশী আবরণী কোষের মাঝখানে কি থাকে? এই সংবেদী কোষ থাকে। এবং এই সংবেদী কোষের এক প্রান্ত দেখো, এই যে ভিতরে দেখো, এই কোষটাকে বলা হয় কি? স্নায়ু কোষ। তাহলে এই সংবেদী কোষের এক প্রান্ত কিন্তু স্নায়ু কোষের সাথেও কি যুক্ত থাকে। তো এখন যদি তোমাদের বলা হয় যে সংবেদী কোষ কোথায় থাকে, সংবেদী কোষ থাকছে কি? হাইডার যে বহির্ত্বক, হাইডার বহির্ত্বকের সর্বত্র বিক্ষিপ্তভাবে এবং পেশী আবরণী কোষের ফাঁকে এবং সমান্তরালে সরু, লম্বা এবং সুতার মতো কোষগুলিকে বলা হচ্ছে সংবেদী কোষ। তাহলে সংবেদী কোষ, আমি আবারও বলছি, এত জটিলে যাওয়ার দরকার নাই, সরাসরি বলবা পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে এই কোষগুলি অবস্থান করে। এদের বাহিরের দিকে দেখো, এদের বাহিরের দিকে একটি সংবেদী কি থাকে? রোম থাকে। বাইরের দিকে কি থাকে? সংবেদী রোম। হ্যাঁ, তো সংবেদী রোমটা আমি একটু দেখাই দিই। এই যে আমি এখানে এই যে লম্বা একটা সুতার মতো যে অংশটা দেখালাম না, এই যে এই অংশটাই হচ্ছে সংবেদী রোম। এই যে এখান থেকে বের হয়, এই অংশটাই হচ্ছে সংবেদী রোম। কি বোঝা গেছে? হ্যাঁ, পরেরটায় যাই। তাহলে সংবেদী রোম আমরা বুঝলাম। ভেতরের দিকে দেখো কি বলছে। ভেতরের দিকে তন্তু দ্বারা এরা স্নায়ু কোষের সাথে যুক্ত থাকে। ভেতরের দিকে এরকম সুতার মতো অংশ দ্বারা কার সাথে যুক্ত থাকে? এই যে আমি দেখালাম ভেতরের দিকে, এই যে দেখো এই সুতার মতো বা তন্তুর মতো অংশ দিয়ে, এই যে তন্তুর মতো অংশ দিয়ে কি থাকছে? এই যে এখানে আমরা মেসোগ্লিয়ার ভিতরে, এই যে দেখো আমি দেখাচ্ছি, এই যে কোষটা, এই কোষটাকে বলা হচ্ছে স্নায়ু কোষ। স্নায়ু কোষের সাথে তন্তুর মাধ্যমে কি থাকছে? যুক্ত থাকছে। আচ্ছা ইজাজ 93 বলো, কোনো প্রবলেম? ইজাজ
আচ্ছা, তাহলে কি বললাম, এটা কোথায় বেশি পাওয়া যায় দেখো, মানে এই সংবেদী কোষ, কোর্সিকা, ওই যে আইটার মুখছিদ্রের চারপাশে সুতার মতো যে অংশ, যেটাকে বলা হচ্ছে কোর্সিকা, তারপরে হচ্ছে হাইপোস্টোম, তারপরে পদতল, যেটা এই জায়গাগুলিতে বেশি পাওয়া যায়। তো যদি বলা হয় কোথায় বেশি পাওয়া যায় এই কোষগুলি, তিনটা আমি জায়গার নাম বলছি, এই তিনটা জায়গার নাম খেয়াল রাখতে হবে, কারণ এটা কোন ধরনের কোশ্চেন আসে, কোশ্চেন আসবে বহুপদী, যে সংবেদী কোষ কোথায় পাওয়া যায় বেশি, কোর্সিকা, হাইপোস্টাম এবং পদতলে। এখন কি বোঝা গেছে, এটা পারা যাবে? আচ্ছা, পরেরটায় যাই। তো কাজটা কি, সংবেদী কোষ পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনাগুলি কি করে গ্রহণ করে, সংবেদী কোষ পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে এবং সেই উদ্দীপনা অনুযায়ী কি করে উপযুক্ত যে প্রতিবেদন, সেই উপযুক্ত প্রতিবেদনগুলো তারা সৃষ্টি করে। তো এদের কাজ হচ্ছে প্রতিবেদন সৃষ্টি না, এদের কাজ হচ্ছে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করা। যেমন পানির মধ্যে তারা যখন থাকে, তো পানির যদি তাপমাত্রা বেশি হয়, সেই তাপমাত্রাটা তার গ্রহণ করলো, এই যে তাপটা হচ্ছে তার উদ্দীপনা, সেই উদ্দীপনা গ্রহণ করে সে কি করবে, স্নায়ু যে কোষ, সেই স্নায়ু কোষে প্রেরণ করবে। পরেরটায় যাই, গ্রন্থি কোষ দেখি। গ্রন্থি কোষ কিছুই না, গ্রন্থি কোষ হচ্ছে এক ধরনের রূপান্তরিত আবরণী কোষ। কি বলো আবার, গ্রন্থি কোষ কি? গ্রন্থি কোষ হচ্ছে রূপান্তরিত, গ্রন্থি কোষ হলো রূপান্তরিত পেশি আবরণী কোষ। এবং গ্রন্থি, এই গ্রন্থি মানে হচ্ছে সেখান থেকে কোনো কিছু উৎপন্ন হবে, নিঃসরণ হবে। তাহলে এরা কি করবে, কোনো কিছু নিঃসরণ করবে। গ্রন্থি কোষের কাজ হচ্ছে কি, কোনো কিছু নিঃসরণ করতে পারবে, এই জন্য এদেরকে বলা হচ্ছে গ্রন্থি কোষ। তাহলে গ্রন্থি কোষ হচ্ছে এক ধরনের কি, রূপান্তরিত পেশি আবরণী কোষ। এবং এই কোষগুলি কি করে, কোনো কিছু কি করে, নিঃসরণ করে। যেমন আমরা যদি গাছের একটা ডাল ভাঙি, তাহলে দেখবো যে পাতা ছড়িয়ে নিলে কাঁঠালের গাছে দেখবা সেখান থেকে আঠা বের হয়, তাই না? অর্থাৎ সেটা হচ্ছে কি, ওই যে কোনো কিছু নিঃসরণ করে, ওটা হচ্ছে এক ধরনের ক্ষরণকারী টিস্যু, গ্রন্থি কোষ থেকে এগুলি হয়। তো এই গ্রন্থি কোষের কাজও হচ্ছে ওইরকম কোনো কিছু তারা নিঃসরণ করবে, ঠিক আছে? আর কোন জায়গাগুলিতে এদের বেশি পাওয়া যায় এটিও আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে কোথায় আমরা বেশি পাই, নামগুলি খেয়াল করে। প্রথমটা হচ্ছে কি হাইপোস্টোম, তারপরে কোথায় কোর্সিকা, তারপরে কোথায় পদচাকতির যে তলদেশ রয়েছে, সেই জায়গাগুলিতে গ্রন্থি কোষ বেশি পাওয়া যায়। কারণ হচ্ছে কি, যেমন আমি হাইপোস্টোমের কথা যদি বলি, হাইপোস্টোমের ভিতরে গ্রন্থি কোষ কি করে, হাইপোস্টোমের ভিতরে বা মুখছিদ্রের ভিতরে কি করে, এই যে এখানে দেখো মিউকাস, এই মিউকাস পদার্থ নিঃসরণ করে, যার ফলে কি হয়, যে হাইড্রা যে শিকার ধরে খাবারটা সহজেই তার গলাধঃকরণ হয়। আর এই যে পদচাকতির কথা যেটা বললাম, আমরা যদি হাইড্রা বলি, হাইড্রার দেহটা তো এরকম, তাই না? হাইড্রার দেহটা হচ্ছে এরকম এরকম। আর এই যে এই অংশটাকে বলা হচ্ছে কি পদতল। তো এই জায়গায় কি করে তারা আঠালো, এই যে কোন জায়গায়, এইখানে এই জায়গায় তারা কি করে, আঠালো পদার্থ নিঃসরণ করে। আঠালো পদার্থ নিঃসরণ করলে কি হয়, এই হাইড্রাটা যে চলন তল, অর্থাৎ সে যে পথে চলে সেই চলন তলে কি হয়, খুব সহজেই আটকে থাকতে পারে। বোঝা গেছে? এই কারণে এই জায়গাগুলিতে বেশি পাওয়া যায়। তো কাজগুলি দেখি, দেখো এই কোষগুলি লম্বা বা কনিকাল আকৃতির হতে পারে। এই যে কোষ, আমরা কিন্তু কনিকাল আকৃতি দেখতে পাচ্ছি, এবং প্রত্যেক কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে। দেখো পুরো, এই যে দেখো মিউকাস দানা থাকবে, এই মিউকাস দানাগুলি কি করবে, নিঃসরণে সাহায্য করবে, বিশেষ করে মিউকাস নিঃসরণ করে, যার ফলে কি হয়, তাদের দেহটা পিচ্ছিল থাকে এবং খাবারটা যখন মুখের ভিতরে মিউকাস নিঃসরণ করে, খাবারটা সহজেই গলাধঃকরণ হয়। এই কোষগুলি আঠালো পদার্থ নিঃসরণ করে, প্রাণীকে কোনো বস্তুর সাথে কি করে, আটকে থাকতে
সাহায্য করে। এরা কি করে? আঠালো পদার্থ নিঃসরণের মাধ্যমে বস্তুকে কি করে? কোনো কিছুর সাথে আটকে থাকতে সাহায্য করে। তো এগুলি কি বোঝা গেছে? আর কি করে? এই যে বুদবুদ তৈরি করে, বাবল তৈরি করে, বাবল সৃষ্টির মাধ্যমে তারা কি করে? খুব সহজেই পানির ভিতরে ভেসে থাকতে পারে। এরপরে আমরা পড়ব স্নায়ু কোষ। কোন কোষ? স্নায়ু কোষ। আচ্ছা, এখানে একজন দাগ দিয়ে রাখছো, এটা ডিলিট করো তো। কেউ একজন আমার স্ক্রিনে যে একটা দাগ দিয়েছো, এটা ডিলিট করে ফেলো। ওকে, এবার খেয়াল করো, যদি বলা হয় স্নায়ু কোষ কোথায় থাকে, স্নায়ু কোষ কোথায় থাকে আমরা এখন একটু লক্ষ্য করি। এই যে দেখো, হাইডার যে বাহিরের যে আবরণে, এটা হচ্ছে বহিত্বক, আর বহিত্বক, আর এই যে এখানে যদি আমি কল্পনা করি, এখানে থাকে অন্তত্বক। তাহলে এই যে এই অন্তত্বক আর বহিত্বকের ঠিক মাঝখানে দেখো একটা অকোষীয় স্তর থাকে। বহিত্বক আর অন্তত্বকের মাঝখানে কি থাকে? একটা অকোষীয় স্তর থাকে, যেটা এই যে এই অঞ্চলটাকে বলা হয় মেসোগ্লিয়া। তাহলে এই মেসোগ্লিয়ার ভিতরেই কি থাকে? এই স্নায়ু কোষগুলি থাকে। দেখছো, এই যে কালো রং দিয়ে দেখানো হয়েছে, এই কোষগুলি হচ্ছে স্নায়ু কোষ। তো যদি বলা হয় স্নায়ু কোষ কোথায় থাকবে, স্নায়ু কোষ থাকবে মেসোগ্লিয়াকে ঘেঁষে। স্নায়ু কোষ কোথায় অবস্থান করে? মেসোগ্লিয়া ঘেঁষে। হ্যাঁ, আর এই স্নায়ু কোষের দেখো, স্নায়ু কোষ আবার কার সাথে যুক্ত থাকে? এই যে দেখো, স্নায়ু কোষ এই সংবেদী কোষের সাথে যুক্ত থাকে। সংবেদী কোষের সাথে যুক্ত থাকার ফলে কি হয়? এই যে এই সংবেদী কোষ যে উদ্দীপনা দেয়, সেই উদ্দীপনা কোথায় চলে আসে? এই স্নায়ু কোষে চলে আসে, এবং সেই স্নায়ু কোষ কি করে? সেই উদ্দীপনা অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে। তো তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে স্নায়ু কোষ কোথায় থাকে, এক কথায় বলে দিবা মেসোগ্লিয়া ঘেঁষে থাকবে। আর কাজটা কি দেখো, এরা কি করবে? সংবেদী কোষ হতে উদ্দীপনা গ্রহণ করবে আর উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করবে, এবং দেহের বিভিন্ন কাজের মধ্যে তারা কি করে? দেহের বিভিন্ন কাজের মধ্যে তারা সমন্বয় সাধন করে। এইটা বুঝনি কে? মেসোগ্লিয়া এই যে অকোষীয় যে স্তরটা, মেসোগ্লিয়া হচ্ছে এই যে এটা, আমার যে কার্সরটা দেখতে পাচ্ছ, এই যে এইটা, এই অংশটা হচ্ছে কি মেসোগ্লিয়া, অর্থাৎ হাইডার যে বহিত্বক, একটু মনোযোগ দাও, হাইডার বহিত্বক আর অন্তত্বকের মাঝখানে, বহিত্বক আর অন্তত্বকের মাঝখানে যে অকোষীয় স্তরটা থাকে, সেই অকোষীয় স্তরটাকে বলা হচ্ছে কি মেসোগ্লিয়া। আমি আরেকটু সহজ করে দিই, তোমরা ওই যে বাজারে একটা বিস্কিট পাওয়া যায়, ক্রিম বিস্কুট, দেখছো দুইটা একসাথে লাগানো থাকে। আরে বাজারে একটা বিস্কিট নেবা, আজকে একটা ক্রিম বিস্কিট নেবা, নিয়ে দেখবে যে দুইটা বিস্কুট লাগানো থাকে, তো মাঝখানে যে ক্রিমটাকে তুমি তুলনা করো, এটা হচ্ছে মেসোগ্লিয়া। উপরেরটা থাকছে বাইরের ত্বক, নিচেরটা থাকছে অন্তত্বক, আর মাঝখানে তুমি ক্রিমটাকে তুলনা করে নাও, এই মধ্যত্বক না, এটা হচ্ছে মেসোগ্লিয়া। তো জনন কোষ আমরা দেখি, জনন কোষ আমরা খুব ভালো করে জানি, দুই ধরনের জনন কোষ। তো জনন কোষগুলি তৈরি হয় জনন অঙ্গ থেকে। জনন কোষ কোথা থেকে তৈরি হয়? জনন অঙ্গ থেকে। আর জনন অঙ্গ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শুক্রাশয়, আর একটা হচ্ছে কি ডিম্বাশয়। একটা হচ্ছে শুক্রাশয়, আর আরেকটা হচ্ছে কি ডিম্বাশয়, তাই না? তো এই শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে কি হয়? এই জনন কোষগুলি তৈরি হয়। এবং জনন কোষ কিভাবে তৈরি হয় দেখো, এখানে ইন্টারস্টিশিয়াল কোষ, এই যে দেখো এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে শুক্রাশয় এবং ডিম্বাশয় গঠন করে। শুক্রাশয় এবং ডিম্বাশয় হচ্ছে জননাঙ্গ। আর এই শুক্রাশয় থেকে তৈরি হয় পুরুষ জনন কোষ, আর ডিম্বাশয় থেকে তৈরি হয় কি? ডিম্বাশয় থেকে তৈরি হয় ডিম্বাণু।
আর শুক্রাশয় থেকে তৈরি হয় এই শুক্রাণু। কি বোঝা গেছে? এবং এদের কাজটা কি দেখো, এদের কাজ হচ্ছে যৌন জননে অংশ নেয়া। যৌন জননে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে কি করে, জাইগোট গঠন করে, এবং এই জাইগোটটা পরবর্তীতে কি হয়, বিভাজিত হয়, বিভাজিত হয়ে তৈরি করে কি ভ্রূণ বা একটা শিশু হাইড্রা। শিশু হাইড্রাকে বলা হয় হাইড্রুলা। তাহলে এইগুলি তৈরি করছে কে, এই জনন কোষ। আচ্ছা, এরপরে দেখি আরেকটা কোষ বাদ গেছে, সেটা একটু শিখিয়ে দিই। সংবেদী কোষ আমরা পড়িয়েছি, সবগুলোই পড়ানো শেষ। তো এখন বলো, কারোর কোথাও মানে বুঝতে অসুবিধা আছে? ওকে, তো এখন একটু আমি আইডিটা লিখে নেব। হ্যাঁ, একজন একজন করে বলো তো কে কে প্রেজেন্ট আছো। 07 হ্যাঁ 07, তারপর 06 তারপর 47 আচ্ছা আস্তে দাঁড়াও। 94 আচ্ছা এই দাঁড়াও দাঁড়াও, আর কে? হ্যাঁ দেওয়া হয়েছে। আচ্ছা 43। আচ্ছা 1 থেকে 46 এর মধ্যে যারা আছো তার আগে বলো। হ্যাঁ তারপর 1 থেকে 47 এর মধ্যে যারা আছো বলো। 1 থেকে 47 দেওয়া হয়েছে। আচ্ছা এবার 47 থেকে 92 বলো। 55। তারপর 99 দেওয়া হয়েছে। আইডি 56 আছো, আইডি 56। আচ্ছা ঠিক আছে, আমরা পড়াইনি, এখানে তো আছে রেকর্ড, সেখান থেকে দেখা যাবে। তো এখন কয়েকটি কোশ্চেন জিজ্ঞেস করি। হ্যাঁ দেওয়া হয়েছে। আচ্ছা এবার যে কোনো এক দেওয়া হয়েছে। একজন বলো, হাইড্রার বহিত্বকের যে কোষগুলি আমরা এতক্ষণ পড়লাম সেই কোষগুলির নাম বলো একজন। হাইড্রার বহিত্বকের কোষগুলির নাম কে বলবা? পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, আর গ্রন্থি কোষ আর স্নায়ু কোষ। আচ্ছা আরেকজন বলো, পেশি আবরণী কোষ কোথায় পাওয়া যায়? পেশি আবরণী কোষগুলি আমরা কোথায় পাই, মানে কোথায় বেশি দেখা যায় বলো। পেশি আবরণী কোষ কোথায় পাওয়া যায়? কোষিকা, তারপর পদতলে। তারপর মানে হাইড্রার সমগ্র বহিত্বক জুড়েই পাওয়া যায় পেশি আবরণী কোষ। কোথায় পাওয়া যায়? হাইড্রার সমগ্র বহিত্বকে পেশি আবরণী কোষ পাওয়া যায়। ঠিক আছে, পেশি আবরণী কোষের দুইটা কাজ বলো। আচ্ছা স্নায়ু কোষের কাজ কি? স্নায়ু কোষ স্নায়ু কোষ কোথায় থাকে? বহিঃত্বক আর অন্তঃত্বকের মাঝখানে।
আচ্ছা, এবার বলো যে ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি? তার সংরক্ষিত করা। সংরক্ষিত কোষ বলা হয়, কিন্তু ইন্টারস্টিশিয়াল আগের কোনো জায়গা ক্ষতিগ্রস্ত হলে সাথে সাথে সেই জায়গাটা ও রিপেয়ার করে। হ্যাঁ, কোনো জায়গাতে ক্ষতিগ্রস্ত হয় সে রিপেয়ার করে। সেটা হচ্ছে নতুন ভাবে তৈরি করাও তাদের কাজ। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। এখন বলো তো যে হাইডার অন্ততকে কয় ধরনের কোষ পাওয়া যায়? 5 ধরনের। আর বহির্ত্বকে? 5 ধরনের। আচ্ছা, কোন 2 ধরনের কোষ অন্ততকে পাওয়া যায় না? জনন কোষ এবং নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ। জনন কোষ এবং নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ। আচ্ছা, এবার বলো তো, এটা বলছো ইন্টারস্টিশিয়াল কোষের কাজও বলা হয়েছে, সংবেদী কোষের কাজ কি? পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে সেই উদ্দীপনা অনুযায়ী কি করা? প্রতিবেদন সৃষ্টিতে স্নায়ু কোষকে সাহায্য করা, এটাই হচ্ছে কি সংবেদী কোষের কাজ। আচ্ছা, হাইডার বহির্ত্বকের কোষসমূহের চিত্র অঙ্কন করে নিও। তো আমি তোমাদের যে লিংক দিয়ে দেবো কিছুক্ষণ পরে, সেই লিংক দেখে কি করবা তোমরা? পরীক্ষাটা দিবা অবশ্যই, এবং সময় যে রাত 11টা পর্যন্ত টাইম, আগে পড়বা। হ্যাঁ, আমি লিংকটা দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করে যে আগে যেমন পরীক্ষা দিয়েছো ওইভাবে পরীক্ষা দিবা, ঠিক আছে? আজকে 2টা পরীক্ষা হবে, আজকে রসায়ন পরীক্ষা আছে স্যার। কখন? রাত 8টার দিকে। আমি টাইম দিচ্ছি কয়টা পর্যন্ত? আমি তো দিচ্ছি রাত 11টা পর্যন্ত। 11টার পরে? হ্যাঁ, তুমি আমি কি বলছি, তুমি পড়বা, তারপরে দরকার হলে এই লেকচারটা ইউটিউবে থাকবে, সেখানে আবার দেখবা, তারপরে পরীক্ষা দিবা। তোমার অপশন আছে তো, আমি যা পড়ালাম এইগুলি পরীক্ষা দেবো। যেমন জিজ্ঞেস করলাম বই থেকে। হ্যাঁ, তো ঠিক আছে, সময় শেষ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে জুমে তো ঝামেলা করে দেখি, ডিস্টার্বিং একটা অ্যাপ।
এই জন্য তো এই ঘোড়ার ডিমটা ব্যবহার করতে ইচ্ছা করে না।